This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি সন্ধ্যা সুপার প্রাইম টাইম। লিমা রয়েছে আপনাদের সঙ্গে নিউজ রুম থেকে, মঞ্জিলা স্টুডিও থেকে, তন্নিশা রয়েছে নজর এই মুহূর্তের বড় খবরের দিকে। কারণ আজকে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, কত নাম বাদ গেল এটাই জানাবো এই মুহূর্তে আপনাদেরকে। 58 লক্ষের বেশি নাম বাদ গেল বাংলায়। এখনো পর্যন্ত কি খবর আসছে আমি জানার চেষ্টা করবো আমাদের রিপোর্টার শ্রাবন্তী শাহর কাছ থেকে। শ্রাবন্তী, এই 58 লক্ষের মধ্যে কতজন মৃত ভোটার, কতজন স্থানান্তরিত হয়েছে, কি হিসেব? লিমা, প্রথমেই বলি বিকেল 5টা পর্যন্ত হিসেব রয়েছে, অর্থাৎ রাত্রি 12টা পর্যন্ত এখনও যেহেতু কাজ চলবে, ডিজিটাইজেশনের কাজ চলবে, তাই এই সংখ্যাটা আরও বাড়বে। অর্থাৎ 58,08,000টা বেড়ে কালকের আর একটু বেশি হতে পারে, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। এর মধ্যে মৃত ভোটার রয়েছেন প্রায় 24,18,000, নিখোঁজ ভোটার রয়েছেন 12,01,000-এর কাছাকাছি, স্থানান্তরিত ভোটার রয়েছেন 19,93,000, ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার তার সংখ্যা 1,37,000 এবং অন্যান্য 57,000-এর কাছাকাছি। আবারও বলছি, সংখ্যাটা বেশ খানিকটা বাড়বে আগামীকালের মধ্যে, এবং তারপর 16 তারিখে যখন খসড়া তালিকা তৈরি হবে তারপর এর উপরেই মোটামুটি ধরা যেতে পারে 58 লক্ষ যে নাম বাদ গেছে, তারপর শুরু হবে হিয়ারিংয়ের কাজ, এবং এই হিয়ারিংয়ের পরে আর বেশ কিছুটা যে এই 58 লক্ষ নাম বাদের সাথে সাথে আরও যাদের নাম উঠছে না সেখানে যেরকম নাম ওঠার সম্ভাবনা থাকবে, ঠিক তেমনিভাবে নাম বাদ যাওয়ারও প্রভিশন প্রচুর থাকছে, কারণ হিয়ারিং হবে কড়া নজরদারিতে কমিশনের। তুমি সঙ্গে লিমা, এই মুহূর্তে মৃত ভোটারদের কথা হচ্ছিল, লিমা বলছিল আপনাদের জানাই বীরভূমের কথা। বীরভূমে এখানে জমা পড়া এনিউমারেশন ফর্মে অনেক মৃতের নাম, আরও একটা খবর আপনাদেরকে দিচ্ছি, বীরভূমে জমা পড়া এনিউমারেশন ফর্মে অনেক মৃতের নাম, শুধু মৃতই নয় অন্যের ঠিকানা ব্যবহার করে জমা পড়েছে অনেক এনিউমারেশন ফর্ম। আমরা কি জানতে পারছি এবং কিভাবেই বা এটা সম্ভব হচ্ছে, এই খবর সবার আগে TV9 বাংলায় তুলে ধরেছে। আরও বুঝে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে নিউজ রুমে আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট এডিটর আমাদের তন্ময় প্রামাণিক রয়েছে। তন্ময়, তুমি যদি একটু বুঝিয়ে দাও। আজকে বীরভূমে যে মিটিং হলো, কৃষ্ণকুমার নিরালা যিনি অবজারভার রয়েছেন তিনি বৈঠক করেন, কাদের সঙ্গে না ডিএম, ইআরও এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন। স্পষ্ট করে কমিশনের তরফে যে বার্তা দেওয়া হয়, যেটা জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, বীরভূমে আজকে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আজকে যেমন গোটা রাজ্যের শেষ দিন ছিল, সেখানে কিন্তু ইতিমধ্যেই কমিশনের নজরে যেটা এসছে সেটা হচ্ছে প্রচুর মৃত ভোটারের নাম এই তালিকায় রয়ে গিয়েছে। 1, 2, অনেক অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়, যে অ্যাড্রেস অন্যজনের অ্যাড্রেস, অর্থাৎ অপরের ঠিকানা ব্যবহার করে নাম জমা পড়েছে। 3 নম্বর হচ্ছে অনেক সন্তানহীন দম্পতি, তাদেরকে বাবা মা দেখিয়ে বেশ কিছু ফর্ম জমা পড়ে গিয়েছে। এই বিষয়ে কড়া কমিশন, সেখানে ডিএম থেকে শুরু করে অন্যান্য আধিকারিক, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে খুব দ্রুত এগুলোকে চিহ্নিত করে গোটা বিষয় থেকে নামটা বাদ দেওয়া হবে। কারণ বীরভূমের এই বৈঠক থেকে কিন্তু স্পষ্ট করে দিল কমিশন কতটা কড়া। তন্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। কাউকে ঘরছাড়া হতে হবে না, কৃষ্ণনগরের সভা থেকে এই বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন রোহিঙ্গা, ওরা বলছে রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা? বিরোধীরা যেখানে আছে সেখানে এসআইআর করছে। কি মা বোনেরা বাড়িতে রান্নার জিনিসপত্র আছে তো, নাম কাটলে ধরবেন তো? আর কি বললেন তিনি, শোনাবো। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা দেখাও। কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে এসআইআর করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাড়বে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন আছে তো, প্রাণে শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে,
আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। তৃণমূল কংগ্রেসের সেই ক্ষমতা নেই, তো আমাদের বিরোধীদের সেই ক্ষমতা নেই সত্য সহ্য করার। আর এটা বেগুন স্প্রে দেওয়া হয়েছে, আরশোলা পালাচ্ছে, দেখতে পাচ্ছেন না বাংলাদেশ দিয়ে টপকে আরশোলার সাথে সাথে অন্যরাও পালাতে শুরু করেছে। কারণ যখনই মাননীয় গৃহমন্ত্রী অনুপ্রবেশকারীদের কথা আনলেন, সেই অনুপ্রবেশকারীদের কথা আনার সাথে সাথে কিন্তু আমাদের বিপক্ষের যারা বিপক্ষের লোক তারা কিন্তু পালাতে শুরু করলো। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে মাই বাপটা কি। আমাদের বিরোধীদের মাই বাপ হচ্ছে, মা বাবা হচ্ছে অনুপ্রবেশকারী। দেখুন, এসআইআর আবহে রাজনৈতিক তরজা চলছে। আরও একবার শুভেন্দু অধিকারী হুঙ্কার দিলেন, বললেন এসআইআর আসলে সেমিফাইনাল। বাংলা থেকে রীতিমতো যে মুসলিমরা রয়েছে, বাংলাদেশি মুসলিমরা, তাদের এবার পালাতেই হবে। 1 কোটির বেশি নোটিশ পাবে, এমনটাই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। কাছাকাছি নাম বাদ গেছে। আজকে রাত্রি 12টার পরে ক্লোজ হয়ে যাবে। 16 তারিখে ড্রাফট ভোটার লিস্ট, তারপরে 1 কোটির বেশি নোটিশ পাবে। বাংলাদেশের মুসলমান যে রাস্তা দিয়ে এসেছ, ভাগই রাস্তা দিয়ে, ভাগই রাস্তা দিয়ে। কোন ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি ছিল না, আজও নেই। কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখবো না। 2011 সালে আমরা পরিষ্কার বলেছিলাম বদল চাই, বদলা নয়। এর থেকেই মানুষ ধরে নেবেন তফাৎটা কোথায়। আর এই যে বদল চাই, এখন তো বদলা চাই, এই যে কথাগুলো বদলা, এগুলো তো হিংসা, প্ররোচনা, গন্ডগোল, অস্থিরতা। আর এগুলো কেন হয়? এগুলো হয় ফ্রাস্ট্রেশনের লক্ষণ। যখন মানুষের ওপর বিশ্বাস চলে যায়, যখন তারা নিজেরাও জানেন যে ভোটে হারতে চলেছেন, তখন এই ধরনের অস্থিরতা ধর্মী কথাগুলো মুখ থেকে বেরিয়ে পড়ে। এসআইআর এর নাম বাদ দিতে, 1.5 কোটি নাম বাদ দিতে দিল্লি থেকে লোক পাঠিয়েছে বিজেপি, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তোপ। মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন তিনি, শোনাবো আপনাদের। আমি একটা ভোট চাইতে আসিনি আপনাদের কাছে। আমি কথা বলতে এসেছি, নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য। আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না। কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবে আপনাদের নাম না তুলবে। নাম বাদ গেলে ধর্ণায় বসবেন বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুকান্ত মজুমদার, তার কি বক্তব্য, শোনাবো। বাংলাদেশি নাগরিক যদি কেউ হয়, বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাগরিক শুধু নয়, অনুপ্রবেশকারী যারা হিন্দু তারা তো আসতেই পারে, তারা থাকতে পারে পশ্চিমবঙ্গে। 24 সাল পর্যন্ত যারা এসেছেন তারা আরামসে রাজার হালে পশ্চিমবঙ্গে থাকবেন, হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা। কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের ফেরত যেতে হবে। যে মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন, ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্টও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিন, তাও আটকানো যাবে না। সীমান্ত পারে ছবি TV9 বাংলা আপনাদেরকে দেখিয়েছে কিভাবে এসআইআর আবহে বাংলাদেশিরা পাত্তারে গুটিয়ে পালাচ্ছে। সেই এবার একটা হিসেব দিই আপনাদেরকে, মানে হাকিমপুর সীমান্ত থেকে কত বাংলাদেশি এই যে চলে গিয়েছে, সেটা আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন, সায়ন্তর কাছ থেকে জানার চেষ্টা করব। সায়ন্ত, কিছু হিসেব আসছে? একদমই, দেখো যেভাবে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, সেই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর কিন্তু আমরা হাকিমপুর সীমান্তর দিকে একের পর এক বাংলাদেশিদের উপরে, অর্থাৎ বাংলাদেশ ভূখণ্ডে যেতে দেখেছি। এবং হাকিমপুর সীমান্তে কিন্তু এখনো মানুষ ভিড় করে রয়েছে যারা ওপারে যাবে। ইতিমধ্যে পুশব্যাক প্রক্রিয়া গত এক মাস ধরে চলছে। এখন পর্যন্ত বিএসএফ সূত্রে খবর প্রায় 3000 জনকে
স্টিল 30 নভেম্বর পর্যন্ত পাঠানো হয়েছে বাংলাদেশ ভূখণ্ডে। তবে বাংলাদেশি যারা ঢুকতে গিয়ে আটক হয়েছে তার সংখ্যা কিন্তু 3000-এর বেশি, অর্থাৎ প্রায় 4000 ছুঁয়ে গিয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। এবং এই সংখ্যা যত সময় যাবে তত কিন্তু বাড়বে বলেই মনে করছে বিএসএফ কর্তারা। যদিও শুধুটা হাকিমপুর সীমান্তের যেটা বললাম, এছাড়াও কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন সীমান্ত দিয়ে পুষব্যাক প্রক্রিয়া চলছে বলে বিএসএফ সূত্রে খবর। একেবারে নজর থাকবে শান্ত, ধন্যবাদ। দেখুন, এসআইআর শুরুর সময় থেকে আমরা দেখেছি স্বরূপনগরে হাকিমপুরে পৌঁছে গেছিলাম আমরা, এবং সেখানে অনুপ্রবেশকারী এই যে বাংলাদেশিরা তাদের পালানোর হিড়িক সেই ছবি আবারও দেখা যাচ্ছে। এবং এতদিন ধরে নিশ্চিন্তে তারা ভারতে বাস করছিলেন, এবার এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তল্পি তল্পা গুটিয়ে পালানোর হিড়িক। সাতক্ষীরা এখানে থাকতেন কোথায়? আটঘরা। কোন আটঘরা? বাদুড়িয়া। ও, চেনাপাড় আটঘরা। এই কত বছর আগে আসছিলেন? তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই? তা ফিরে যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছেন কেন? কোন বর্ডার দিয়ে আসছিলেন আসার সময়? কেষ্টপুর থাকতেন। বাড়ি কোথায় বাংলাদেশে? কয়রা বাড়ি। কতদিন আগে আসছিলেন? বছর 3 আগে। তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই? আর ফিরে যাচ্ছেন কেন এখন? এদিকে বিধাননগরে বাংলাদেশি ভোটারের হদিশ। কেমন হদিশ মিলল আপনাদেরকে বলি। সেখানে একই ওয়ার্ডে এক মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে এসআইআরে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা। বয়সের পার্থক্য বেশি না হওয়ায় সন্দেহ বিএলও। মৃত দীনেশ রাজবংশীর পরিচয় কাজে লাগিয়ে নাম তোলার চেষ্টা। অভিযোগ পরিবারে। কিশোর রাজবংশী তার ছেলে নন, দাবি মৃত দীনেশ রাজবংশীর স্ত্রী মীনা রাজবংশী। ঘটনায় চাঞ্চল্য বিধাননগর পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে। অভিযুক্ত কিশোর রাজবংশী বিধাননগর পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগের কর্মী। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ নাগের খুব ঘনিষ্ঠ এবং তৃণমূল কর্মী হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত কিশোর রাজবংশী। আমরা 2 ভাই বোন, আমার দাদা আর আমি। তোমার দাদার নাম কি? লিটন রাজবংশী। তোমার তো আরেকটা দাদা। না, আমার আর দাদা নেই, আমার একটাই দাদা। কিশোর রাজবংশী বলে একজন। না, আমি কোনো কিশোর রাজবংশীকে চিনি না। উনি কিন্তু তার বাবার নামের জায়গায় দীনেশ রাজবংশী বলছেন। সেটা উনি কিভাবে করেছেন সেসব বিষয়ে আমরা জানি না আসলে, কিন্তু আমার দাদা লিটন রাজবংশী আর আমি রিয়া রাজবংশী, এখন দত্ত হয়েছি বিয়ের পরে। আমি কিশোর রাজবংশী, আমি প্রথমবার নাম শুনলাম কিশোর রাজবংশী। কিশোর রাজবংশী কি ছিলেন? আমি তো চিনি না কখনো। সে তো আপনার ছেলে। না না, ছেলে আমার না, ছেলে না। ছেলের নাম কি? আমার ছেলে লিটন রাজবংশী। তাহলে কিশোর রাজবংশী কে? তা আমি জানি না। বাবার নামে তো আপনার স্বামীর নাম রয়েছে। সেটা থাকলে কি বৌমা নিজে বানিয়েছে, আমি যা বলতে পারবো না সেটা। আপনার ছেলের নাম কি? লিটন রাজবংশী। আর মেয়ের নাম? রিয়া রাজবংশী। 48 বছর মারা যাওয়ার পরে, আজকে 14 বছর আগে মারা গেছে আমার বাবা। এবার যদি আপনার সম্পত্তিতে কিশোর রাজবংশী ভাগ চায়, ওটা কোনোদিন দেওয়া হবে না, ওটা কোনোদিন দেওয়া হবে না। বাবা সাজিয়েছে। বাবা সাজিয়েছে কি ওর বুদ্ধি দিচ্ছে, সব কিছু বাবা পাইবে, এটা মাথা খারাপ হয়েছে নাকি এটা? তাহলে এই বিষয়ে কি আপনি অভিযোগ করবেন? অভিযোগ করতে না, আমার কাছে কি উনি আমার বরকে বাবা ধরে মাঝে ওনাকে হাঁটিয়ে দিন, আমি চাই না ওনাকে। সমস্যা দেখা দিয়েছে কি, আমি সবই দিয়েছি। আমার তো জন্ম সার্টিফিকেট দিয়ে নিয়ে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সবই আছে। সব দেওয়ার পরে হট করে বললো যে আমার নাকি কমপ্লেন আছে। আমার তো কোনো ভয় নেই, আমার সব রয়েছে, আমার কি আছে। উনি ডেকেছে, আমি যাবো, গিয়ে আমার উত্তর দিব। আমি বর্তমানে বিধাননগর মিউনিসিপ্যালিটিতে চাকরি করি। আমার ব্যবসাটা যে কোনো কারণে একটু বন্ধ হয়ে গেছে, আমি এখন চাকরি করতেছি হেলথ ডিপার্টমেন্টে। আমাকে বললো যে বয়সটা ম্যাচ খাচ্ছে না, আপনাকে ডেকেছে, আপনার একটু কথা বলতে হবে, নির্বাচন কমিশনার ডেকেছে, ওইখানে গিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, বলবো আমি। বাবার সঙ্গে আপনার ডিফারেন্স? আমার তো ডিফারেন্স নেই। যখন করেছে তখন বয়স বেশি ছিল, হয়তো একটু কম দিয়েছে, ওইখানে ফলটা দাঁড়িয়েছে। যে বেআইনি করেছে তার পক্ষে তৃণমূল কংগ্রেসের বারাসাত সংসদীয় জেলার চেয়ারম্যান হিসাবে আমি বলছি, আমরা কোনোভাবে জড়িত নই, আমরা তাকে কোনোভাবে সমর্থন করব না। যদি সে
ন্যায্য তার ভ্যালিডিটি কার্ড না দেখাতে পারে বা তার পরিচয়পত্র না দিতে পারে, প্রশাসন এবং ভারত সরকারের আইনে তার এগেইনস্টে যে অ্যাকশন হবে আমরা তার বিরোধিতায় কেউ নেই। 2, একজন কর্মচারী সে কিসে কাজ করছে, এই যে ক্যাজুয়াল কর্মচারী, এই 2 বছর এই যে ক্যাজুয়াল কর্মীরা রিক্রুট হয় এটা লোকাল কাউন্সিলরের মাধ্যমে হয়। বাংলায় বিএলওরা কতটা সুরক্ষিত এই খবরটা দেখলে আবারও প্রশ্নটা সামনে আসবে। চাপদানির খবর বলি, এক বিএলও নিখোঁজ যারা ভোটার রয়েছে তাদের একটা তালিকা বুথে টাঙিয়েছিলেন আর তার খেসারত তাকে দিতে হয়েছে, তার গালে চড় মারা হয়েছে। কেন তিনি এই তালিকা টাঙিয়েছেন? পরবর্তীতে বিএলও অধিকার রক্ষা মঞ্চের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়, তাকে আশ্বাস দেওয়া হয় পরবর্তীতে কিছু হবে না। এত ভয়ে ওনার উপর তারপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে, ওনাকে অফিসে ডেকে বলা হয়েছে, উনি তো স্বীকার করলেন যে ওনার বিরুদ্ধে এফআইআর করা হবে। আরে ওনাকে থাপ্পড় মারা হলো, ওনাকে কোনো AARও থাপ্পড় মারলেন, তারপর ওনাকে ভয় দেখানো হচ্ছে যে আপনি কাজ ঠিকঠাক যদি না করতে পারেন আপনার বিরুদ্ধে এফআইআর করা হবে। আমরা সকলেই শিক্ষক, এখানে যারা রয়েছি আমাদের শিক্ষকদের এটা মঞ্চ, বিএলও অধিকার রক্ষা কমিটিটা, আমরা সহমর্মী হয়ে সমগ্র শিক্ষককুল ওনার পাশে আছি এবং যত দূর যেতে হয় এই অপমানের বদলা আমরা নেবই, আমরা সহ্য করব না। এই মুহূর্তের আরও একটা খবর, 5 রাজ্য আর 1 কেন্দ্রশাসিত অঞ্চল, এই জায়গাগুলোতে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা আরও বাড়লো, কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা বাড়লো না। যেমন উত্তরপ্রদেশে 15 দিন বাড়লো এনুমারেশন ফর্ম জমার সময়, মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে 7 দিন বাড়লো, তামিলনাড়ু গুজরাটে 3 দিন বাড়লো এসআইআর ফর্ম জমার সময়সীমা। এনুমারেশন ফর্ম জমার সময় বাড়ানো হলো আন্দামান নিকোবরও, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই সময় বাড়লো না। 16ই ডিসেম্বরই বাংলায় খসড়া তালিকা প্রকাশ হচ্ছে। শাহজাহানের মামলা, সাক্ষীর ওপর প্রাণঘাতী হামলা, আর তারপর আজ সন্দেশখালীতে পৌঁছলো সিবিআই। এই মুহূর্তের খবর, সন্দেশখালীর ভাঙিপাড়ায়, সেখানে এই মুহূর্তে সিবিআই অফিসার এবং নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডলের সঙ্গে কথা। আর কি জানতে পারছি আমরা? দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীপঙ্কর, কি খবর পাচ্ছি আমরা, সর্বশেষ কি তথ্য পাচ্ছি? দেখো, আজকে প্রদীপ মণ্ডলের খুন হয়েছিল 2019 সালের 8ই জুন। সেই পরিবারের সঙ্গে কথা বলতে আসেন মূলত সিবিআই প্রতিনিধি দল। গতকাল যেহেতু শাহজাহানের মূল সাক্ষী তার উপরে হামলা হয়, তার ছেলে মারা যায়, তিনিও গুরুতরভাবে জখম হন। এরপর স্বাভাবিকভাবে মণ্ডল পরিবার কিরকম আছে, যেহেতু প্রদীপ মণ্ডল খুন হয়েছেন এবং তারপর তাদের পরিবারের ওপরেও কিন্তু মণ্ডল পরিবারের ওপরেও কিন্তু একাধিক হুমকি, একাধিক থ্রেট এসছে এবং প্রদীপ মণ্ডলের স্ত্রী তিনিও বলছেন যে তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকেন, তাদের উপরে কোনো রকম আক্রমণ হচ্ছে কিনা। সব মিলিয়ে সামগ্রিক একটা পরিস্থিতি খতিয়ে দেখবার জন্যই সিবিআই প্রতিনিধি দল এসছে। বিশেষ করে যে কারণ সেটা কিন্তু গতকালকের দুর্ঘটনা, আজকে কোনো রকম শিডিউল ছিল না, এমনটা জানিয়েছেন প্রদীপ মণ্ডলের স্ত্রী। যদিও সিবিআই সন্দেশখালীতে ফের সিবিআই কিনা কোনো কিছু আসছে কিনা, হুমকি ধুমকি কিছু জানার জন্য উনি এসেছেন। আমাদের তো ওটা প্রতিনিয়ত থাকতেই, মানে চলতেই থাকে। হঠাৎই এসেছে আজকের দিনটা ওনারা এসেছেন, মানে আপনারা জানতেন আজকে না, কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে কালকের ঘটনার পরিপ্রেক্ষিতেই ওনারা আজকে এসেছেন। আর থমথমে একটা শোকের আবহ রয়েছে ভোলানাথ ঘোষের বাড়িতে। তার ছোট ছেলে যার মৃত্যু হয়েছে, আজকে ময়নাতদন্তের পর দেহ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে ময়নাতদন্ত শেষ হয়েছে, গাড়ির চালক যিনি ছিলেন তারও দেহ নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, তদন্ত চলছে, রাজনৈতিক তরজাও চলছে এই ঘটনা নিয়ে, কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে বাড়িতে ছেলের দেহ নিয়ে যাওয়া হয়েছে ভোলানাথ ঘোষের, একটু কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে SSKM হাসপাতালের মর্গের কাছে এবং কিছু সময় আগে, অর্থাৎ কয়েক মিনিট আগেই কিন্তু ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর একদিকে ভোলানাথ ঘোষের ছেলে, মৃত ছেলে অর্থাৎ সত্যজিৎ ঘোষ, তার দেহ এবং তার পাশাপাশি যে গাড়ির চালকের গতকাল রহস্যজনক দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে সেই শাহনুর মোল্লা, দুজনের দেহই কিন্তু তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই সরবেরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং তোমাকে আরও একটা বিষয় যেটা জানাবো, যে ইতিমধ্যেই যে ময়নাতদন্ত প্রক্রিয়া
প্রক্রিয়া শেষ হয়েছে সেই ময়নাতদন্তের প্রাথমিক যে অবজারভেশন যে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ছিলেন তাদের কাছ থেকে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে সত্যজিৎ বিশ্বাস তার মাথা এবং বুকে গুরুতর আঘাত রয়েছে, এমনকি মুখমণ্ডলেও গভীর ক্ষত রয়েছে এবং এই গুরুতর আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের প্রাথমিক অবজারভেশনে তুলে ধরছেন। অন্যদিকে শাহানুর মোল্লা যে গাড়ির চালক যার মৃত্যু হয়েছে তারও কিন্তু মাথার পেছনে গুরুতর আঘাত এবং ঠিক একইভাবে বুকে গুরুতর আঘাতের যে চিহ্ন বা আঘাত সংক্রান্ত বিষয় ইতিমধ্যে তদন্তকারীরা বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা বুঝতে পেরেছেন এবং সেই জায়গা থেকেই তারা যেটা মনে করছেন যে এই গুরুতর আঘাতজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে এবং গোটাটাই এই যে দুর্ঘটনা বা রহস্যজনক দুর্ঘটনা যাই বলা হোক না কেন, এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বা এই ঘটনার পরবর্তী সময়ে তাদের যে আঘাত লাগে সেই আঘাতজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক যে অবজারভেশন সেটা আপনারা শুনছিলেন, বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে দুজনের দেহ। এই খবরের পাশাপাশি যে মূল অভিযুক্ত আলিম মোল্লা সে কোথায়? একদিন পার হয়ে গেল, তার হদিশ এখনো পুলিশ পায়নি, অথচ একটা সিসিটিভি ফুটেজ যেটা পুলিশ অবজার্ভ করছে এবং আমাদের কাছে সেই সিসিটিভি ফুটেজ আছে, যে সিসিটিভি ফুটেজে নজর রয়েছে পুলিশের। সিসিটিভি ফুটেজে কি ধরা পড়েছে? সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। এক যে নীল রঙের গাড়িটা আপনারা দেখছেন যেটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, সেই গাড়িতে ছিলেন ভোলানাথ ঘোষ তার ছেলে এবং চালক চালাচ্ছিলেন যখন পাস করে যাচ্ছে গাড়িটা, সিসিটিভিতে সেই অংশটা যেমন ধরা পড়ে। অপরদিকে একটা বাইকও দেখা যায় যে বাইকে করে কেউ চলে যাচ্ছে, এই অবস্থায় পরিস্থিতিটা ধরা পড়ে সিসিটিভিতে, আর সেটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবং এই এলাকায় আরও যে সিসিটিভি রয়েছে সেখানে এই দুটো গাড়ি বা সন্দেহভাজন আরও বাইক বা গাড়ি যা কিছু সন্দেহের তালিকায় রয়েছে সেগুলোর গতিবিধি লক্ষ্য করছেন তদন্তকারীরা এবং খুঁজছেন যে কারা কে ছিল। কারণ গতকাল সকাল 9:02 পেট্রোল পাম্প পার করে ভোলানাথ ঘোষের গাড়ি, যেটা আপনারা দেখছেন, তার 1 মিনিট পরে দ্রুত গতিতে পেট্রোল পাম্প থেকে একটা বাইকও বেরিয়ে যায়। সেই বাইকে 3 জনকে ঝাপসা বোঝাও যায়। আর এর 400 মিটার পরে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে এই ট্রাক। শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ অল্পের জন্য প্রাণের রক্ষা পান। আর এরপরেই এই শাহজাহানের অন্যতম ঘনিষ্ঠ আলিমের বিরুদ্ধে সরব হন যে সেই এই গাড়ি চালাচ্ছিল। গাড়িতে সামনে ছিলেন, একদম সামনে যে গাড়িটা ধাক্কা মারলো আব্দুল আলিম মোল্লা কি ছিল? একদম নিজে চালাচ্ছে, ও তো হাফ জ্যাকেট পরা কালো রকম দেখতে পাচ্ছি যখন মাথায় ঘুরি মারছে। আপনি দেখেছেন আলিম? একদম 100 মধ্যে 100। তারপরে কি চলে গেল বাইকে? তারপর আমি তো আর বুঝতে পারবো না। এই আলিম মোল্লা কি শাহজাহানের ঘনিষ্ঠ? তো বোধহয় ওয়ান্টেড। হ্যাঁ ওয়ান্টেড, মানে বোধহয় 12-14টা নোটিশ খেয়েছে, তারপর বোধহয় অ্যারেস্ট ওয়ারেন্টও বার করেছে সিবিআই ওনাকে। পুলিশি তদন্তে আপনি ভরসা রাখছেন? একদম একদম একদম। পুলিশি তদন্তে ভরসা রাখছেন নাকি? একদম। নাকি সিবিআই তদন্তে? না, পুলিশ নিশ্চয়ই। আচ্ছা, বড়বাবু নিজে কথা দিল যে আমার একদম বড় সাহেব তখন সবাই আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি আপনার ব্যাপারটা কী করতে পারি, কতটা পরে যে আপনার উপর হামলা হবে না তার কি? আর হলেও আর কিছু আসে না, কারণ যখন ছেলে চলে গেছে আর আমাকে মারলে আর কী হবে? আর একটা ছেলে তো বাড়ি থাকে, সেই দেখে নেবে। ধরবে না ভোট ব্যাংকের পলিটিক্স, ধরবে না ভোট ব্যাংকের পলিটিক্স। ধরতে কাকে যাবে? কাল রাত্রি 2টোর সময় গিয়ে অশোকনগর থেকে দরজা ভেঙে ধরে নিয়ে এসছে, তাই পরে ব্যবস্থা নিচ্ছে। দেখুন, এই যে ন্যাজটে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় এবার একটা নয়া তথ্য সামনে আসছে। কি জানা যাচ্ছে যে ঘাতক লরি, সেই ঘাতক লরিটির কোনো রকম কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। কি কি বিষয় বলা হচ্ছে এই সময়? এক্ষেত্রে বলা হচ্ছে, যেমনটা জানা যাচ্ছে, স্টিয়ারিং লক বা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না ঘাতক লরির। প্রাথমিক তদন্তে অন্তত এমনটাই অনুমান ফরেনসিক দলের। এমনকি দুর্ঘটনাস্থলের 500 মিটারের মধ্যে কোনো সিসি ক্যামেরাও নেই। তাহলে প্রশ্ন উঠছে, নজরদারির অভাবে সুযোগ নিয়ে কি টার্গেট করা হয়েছিল ভোলানাথকে? যে গাড়িতে ভোলানাথ ঘোষ যাচ্ছিলেন সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনে রয়েছে, দেখা যাচ্ছে সামনের সমস্ত অংশটা মূলত রাইট সাইড ড্রাইভার পোর্শন সম্পূর্ণভাবে ভেঙে চলে গিয়েছে এবং দেখা যাচ্ছে এই যে ইম্প্যাক্টগুলো যদি দেখি তাহলে বোঝা যাবে যে ট্রাকটি ঠিক এই রকম জায়গায় ক্ল্যাশ করে বা এরকম জায়গায় ধাক্কা মারে, ঠিক সামনের চাকা যেখানে তার উপর অংশে এই জায়গাটাতে ক্ল্যাশ করেছে, ধাক্কা মেরেছে, সেটা বোঝা যাচ্ছে। তার কারণ এই যে ঘর্ষণের মার্ক, এই যে স্ক্র্যাচ মার্ক দেখা যাচ্ছে কিন্তু সামনে থেকে পেছনের দিকে এসছে। এবং চালকের আসনটাতে আমরা যদি লক্ষ্য করি, আমার সহকর্মী অমিতকে বলবো একটু সামনেতে দেখানোর জন্য। চালকের আসনে এখানে যে এয়ারব্যাগ, সেই এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু এয়ারব্যাগ খোলার পরেও সেই এয়ারব্যাগ আবার ফেটে যায়, যে কারণ নেই চালকের মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু বক্তব্য ফরেনসিক বিশেষজ্ঞদের। কতটা গতি থাকলে তার ইম্প্যাক্টে এয়ারব্যাগ খুলে গিয়েছে এবং এয়ারব্যাগ ফেটেও গিয়েছে, অর্থাৎ
যারা ফরেন্সিক বিশেষজ্ঞ তাদের বক্তব্য গতি অন্তত পক্ষে বা এক্ষেত্রে প্রায় 80-র কাছাকাছি ছিল। চালকের ঠিক পাশেই ভোলানাথ ঘোষ বসেছিলেন। দেখা যাচ্ছে তার এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু তার এয়ারব্যাগ ইম্প্যাক্টে, দুর্ঘটনার ইম্প্যাক্টে এয়ারব্যাগটি ফেটে যায়নি, অর্থাৎ সেই এয়ারব্যাগের জোরে তিনি রক্ষা পেয়েছেন, তেমনটাও কিন্তু মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। এই ট্রাকে কিন্তু ধাক্কা মারে এবং দেখা যাচ্ছে যে এই ট্রাকের সামনের অংশটি ধাক্কা মারার পর কার্যত জলের মধ্যে ঢুকে গেছিলো, কাদার মধ্যে ঢুকে গেছিলো। এই গাড়িরও তারা এতে ফরেন্সিক বিশেষজ্ঞরা দ্বিতীয় দিন এসে ঘটনাস্থল থেকে ফরেন্সিক এক্সামিনেশনের জন্য মেকানিক্যাল ফরেন্সিক পরীক্ষা করেন। কোনোভাবে ট্রাকটির কি কোনো রকম স্টিয়ারিং লক হয়ে গেছিলো, যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সেটা তারা জানার চেষ্টা করেন। আমি যদি গাড়ির সামনের দিকটা দেখি, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে ট্রাকের চাকা লক হয়ে যায়, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি যায়। এক্ষেত্রে যে গাড়ির কোনো লক হয়নি, চাকার ঘোরানো সম্ভব হচ্ছিল, সেটা এখানে স্পষ্ট। তার কারণ দুর্ঘটনার পরে সেই জায়গা থেকে আবার পুলিশ সেই গাড়িটিকে, ট্রাকটিকে তুলেছে এবং সেটাকে রীতিমতো চালিয়ে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই এই পাম্পে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই গাড়ির যদি গঠনটা দেখা যায়, সেখানে স্পষ্ট যে গাড়ির স্টিয়ারিং লক কিন্তু হয়নি, অর্থাৎ কোনোভাবে ইচ্ছাকৃতই যদি কেউ লেন চেঞ্জ করে অন্য গাড়িকে ধাক্কা মারে তবেই এই ঘটনা ঘটে থাকতে পারে, তেমনটা ফরেন্সিক বিশেষজ্ঞদের মত। ক্যামেরা অমিতার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, সন্দেশখালী। ন্যাজাট কাণ্ডে মানে এই দুর্ঘটনায় ইতিমধ্যেই কিন্তু 8 জনের নামে অভিযোগ জানানো হয়েছে। কি কি ধারায় মামলা হয়েছে? ক্ষেত্রে খুন এবং খুনের চেষ্টা। আপনাদের জানিয়ে রাখবো কাদের কাদের নামে মানে মামলা রুজু হয়েছে। শেখ শাহজাহান, শাহজাহানের স্ত্রী তাসলিমা বিবির নামে এফআইআর হয়েছে। লরি চালক আলিম মোল্লা, গাড়ির মালিক নজরুল মোল্লার নামে এফআইআর হয়েছে। বাইকে নিয়ে অপেক্ষা করছিল নজরুল মোল্লা, এটা অভিযোগ করছেন ভোলানাথ ঘোষ, এবং তার অভিযোগের প্রেক্ষিতে নজরুল মোল্লার বিরুদ্ধেও এফআইআর হয়েছে। এছাড়াও গফর শেখ, সাবির আলী, আবুল কাহার মোল্লার নামেও অভিযোগ দেয়। শাহজাহানের ভয়ে কি এত দেরি করে অভিযোগ করবে? না না, এটা আমার ছেলে কালকে রাত্রে ফিরতে দেরি করেছে, কারণ ছোট্ট ছেলেটা তো মারা গেছে, ওখানে ফিরতে দেরি করেছে, কারণ আমার সংসার আর কেউ নেই, ওর সাজেশন বা মতামত আমাকে নিতেই হবে। আচ্ছা, একটা বিষয় বলুন, কতজনের বিরুদ্ধে আপনি অভিযোগটা করলেন? নাম বলা দরকার। আমি অনুরোধ, এইটা একটু জানবেন না, আমার অনুরোধ, আমি আপনাদের সঙ্গী, আপনাদের সাথে আমার এটা অনুরোধ করবেন না, কারণ প্রশাসন বলে দিয়েছে এটা কোনো কাজ করবে না। মূল অভিযোগগুলো কি কি এবং কার দিকে অভিযোগ? মূল অভিযোগ দেখুন, গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে মূল অভিযোগ আছে, আর অ্যাসোসিয়েটস আছে শাহজাহান, শেখ শাহজাহান এবং তার পরিবারবর্গ বা অ্যাসোসিয়েটদের নামে মামলাটা হয়েছে। মানে ওর ভাই আলমগীর সেও আছে? এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। দেখুন, সবেমাত্র এফআইআরটা হয়েছে, তবে মোর দ্যান 8 আমি তো বললাম, অ্যান্ড অ্যাসোসিয়েটস মানে শেখ শাহজাহানের অ্যাসোসিয়েটস। এক্ষেত্রে কি পরিকল্পনা জেলে বসে হয়েছে তেমনটা আপনার অভিযোগপত্রে লিখেছেন কিছু? হ্যাঁ 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 হ্যাঁ। কি লিখেছেন? অভিযোগটা ওই জেলে বসেই উনি চালাচ্ছেন সন্দেশখালী, এটা কোনোভাবে কি এই ঘটনাটা, যেহেতু আপনারা খুনের ইঙ্গিত করছেন, খুনের অভিযোগ, একটা রেকি করা হয়েছে, একটা বেশ কয়েকদিন আগের পরিকল্পনা, সেরকম কিছু অভিযোগপত্রে আছে? দেখুন, অভিযোগপত্রে তো সব বলা সম্ভব হয় না, তদন্তে নিশ্চয়ই আসবে, তবে এটা পরিকল্পনা ছাড়া, পূর্ব পরিকল্পনা ছাড়া এই ধরনের ঘটনা ঘটে। পুলিশ কি খুনের মামলা মানে খুনের ধারা যোগ করছে এতে? পুলিশ ধারা কি দেবে সেটা জানি না, তবে আমাদের অভিযোগে খুনের অভিযোগটাই আছে। দেখুন, এই যে সাক্ষী ভোলা ঘোষের দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় একটা পরিকল্পিত হামলার যে তত্ত্ব, সেই তত্ত্বটা আরো বেশি জোরালো হচ্ছে। আর অভিযোগের আঙুলটা কার দিকে উঠছে? জেলবন্দি শেখ শাহজাহানের বিরুদ্ধেই উঠে আসছে। কেননা বলা হচ্ছে যে জেলে বসেই হয়তো পথের কাঁটা সাক্ষীকে সরানোর একটা ছক শেখ শাহজাহানের, এবং জেলে বসেই পুরনো সঙ্গীদের নিয়ে কি হামলার ছক সে কষেছিল? কিভাবে সঙ্গীদের সঙ্গে যোগাযোগ শাহজাহানের? ঘটনার পরেই জেলে শাহজাহানের ওয়ার্ডে তল্লাশি। বেআইনিভাবে কি ফোন ব্যবহার করছিল শেখ শাহজাহান, নাকি বন্দীদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ নিয়ে এই ছক কষেছে? সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে। রেসিডেন্সি জেলের 42 নম্বর ঘরে বসে, কেবিনে বসে শাহজাহান অপারেট করছে, ওর হাতে গ্রে নগরে মোবাইল রয়েছে। আমাকে কারারক্ষীরা গতকাল থেকে সমস্ত তথ্য দিয়েছে। 42 নম্বর কেবিন, গ্রে নগের মোবাইল ফোন, একটি ছোট মোবাইল আছে যেটাতে অ্যান্ড্রয়েড মোবাইল নয়, আরেকটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে, জেলের ভিতর থেকে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে। তাই যেমন দৈবব্রত মাইতি সহ 18টি পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য সিবিআই সুপ্রিম কোর্টে গেছে, শাহজাহানদের কেসের ক্ষেত্রেও
অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য মামলা আদালতে নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থা। তা আমি অনুরোধ এবং দাবি করব। এটা তো সম্পূর্ণ যদি কেউ এই ধরনের কোনো কথা বলে থাকেন, এখন যে বিষয়ে প্রমাণ করার দায় নেই এবং প্রমাণ করা সম্ভব নয়, তো সেই ধরনের কথা বলে সস্তা প্রচার পাওয়া এটা সকলের পক্ষেই সম্ভব। তো এটা বিরোধী দলনেতা রাজনীতি করতে গিয়ে এই ধরনের কথা বলছেন। একই মামলার বিপরীতধর্মী অবস্থানে যারা রয়েছেন তারা এই ঘটনাটার মধ্যে বন্ধনে যুক্ত, কিন্তু তার মানে জেলের কোথায় কে কোন রঙের মোবাইল বার করছে, এগুলো একেবারে হাস্যকর। এই ধরনের অবাস্তব কাল্পনিক কথাবার্তা বলার কোনো অর্থ হয় না। পুলিশ তদন্ত করছে, যে অভিযোগ এসেছে যে এই দুর্ঘটনা নাকি দুর্ঘটনার পেছনে কিছু আছে, তো অভিযোগ জমা পড়েছে, বয়ান নেওয়া হচ্ছে, পুলিশের কাজ করছে।